মুন্না ইংলিশ কর্নারে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব খুবই কনফিউজিং টপিক একটা নিয়ে, যে টপিকটা স্টুডেন্টের জন্য খুবই কনফিউজিং। তো মূলত আমরা যারা অ্যাডমিশন প্রার্থী আছি অথবা যারা বিসিএস এর প্রস্তুতি নিচ্ছি বা বিভিন্ন চাকরি প্রার্থী আছি, মুন্না ইংলিশ কর্নারে সবাইকে স্বাগতম। আমরা আজকে খুবই কনফিউজিং একটা টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে ক্লোজ। ক্লোজ স্টুডেন্টের কাছে এমন একটা কনফিউজিং টপিক যেখান থেকে কোশ্চেন আসলে বারবার স্টুডেন্ট কনফিউজ হয়ে যায় যে এটা নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ, কোন ক্লোজ। সে সকল স্টুডেন্টের জন্য আজকের ক্লাসটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাই। ক্লোজ আমরা যদি বলি, এই ক্লোজকে খুব সহজভাবে আজকে আমরা আলোচনা করব। ক্লোজ কাকে বলে আমি সংজ্ঞাটা বলে দেই। ফাইনিট ভার্ব যুক্ত একগুচ্ছ শব্দকে ক্লোজ বলে। কি বলা হয়েছে? ফাইনিট ভার্ব যুক্ত একগুচ্ছ শব্দকে কি বলা হয়? ক্লোজ। ফাইনিট ভার্ব যুক্ত একগুচ্ছ শব্দকে ক্লোজ বলে। তাহলে এখানে মেইন যে ফোকাসটা আমরা দিচ্ছি সেটা হচ্ছে ফাইনিট ভার্বের উপর। তাহলে যে অংশের মধ্যে ফাইনিট ভার্ব থাকবে সেটাকে আমরা কি বলবো? ক্লোজ বলবো। এই গঠনের দিক থেকে, কিসের দিক থেকে? গঠনের দিক থেকে ক্লোজকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? তিন ভাগে। এক নম্বর হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, দুই নম্বর সাবঅর্ডিনেট ক্লোজ, তিন নম্বর কোঅর্ডিনেট ক্লোজ। আমরা আবার বলি, ফাইনিট ভার্ব যুক্ত অংশকে ক্লোজ বলা হয়। গঠনের দিক থেকে ক্লোজ দুই প্রকার: প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ অ্যান্ড কোঅর্ডিনেট ক্লোজ। তাহলে আমরা একটু আলোচনায় যাই, প্রিন্সিপাল ক্লোজ কোনটা, সাবঅর্ডিনেট ক্লোজ কোনটা, কোঅর্ডিনেট ক্লোজ কোনটা। আমরা প্রিন্সিপাল ক্লোজের ক্ষেত্রে লিখি একটু প্রিন্সিপাল ক্লোজ। এই যে প্রিন্সিপাল ক্লোজ, এটা কাকে বলবো? আমরা সহজভাবে এটাকে বোঝার চেষ্টা করব। লেখো, যে ক্লোজ এর সামনে কোনো কনজাংশন থাকে না, কোনো কনজাংশন থাকে না। তাহলে কি বলা হইল? যে ক্লোজের সামনে কোনো কনজাংশন থাকবে না সেটাকে প্রিন্সিপাল ক্লোজ বলবো। এবার আসি কোঅর্ডিনেট ক্লোজ। কোঅর্ডিনেট ক্লোজ। তাহলে কোঅর্ডিনেট ক্লোজ আমরা কাকে বলবো? লিখি, যে ক্লোজ এর সামনে অ্যান, বাট, অর, ইয়েট, স্টিল, otherwise, so, therefore ইত্যাদি কনজাংশন বা কানেক্টর থাকে। এবার আমরা লিখব সাবঅর্ডিনেট ক্লোজ। আমি এরপরে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি কোনটা প্রিন্সিপাল ক্লোজ, কোনটা কোঅর্ডিনেট, কোনটা সাবঅর্ডিনেট। তাহলে সাবঅর্ডিনেট ক্লোজে কি বলা হয়েছে দেখো, সাবঅর্ডিনেট ক্লোজে বলা হচ্ছে যে ক্লোজ এর সামনে বাকি কনজাংশনগুলো থাকে, বাকি কনজাংশনগুলো থাকে।
তাহলে যে ক্লোজের সামনে বাকি কনজাংশনগুলো থাকে সেগুলোকে আমরা কি ক্লোজ বলবো? সাবঅর্ডিনেট ক্লোজ। তার মানে কি অ্যান্ড বাট অর ইয়েট স্টিল আদারওয়াইজ সো দেয়ারফর বাদে যে কনজাংশনগুলো কোনো ক্লোজের সামনে থাকবে সেটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লোজ বলবো। উদাহরণস্বরূপ দেখো, যদি তোমাদের বলা হয় ইফ ইউ কল মি আই উইল গো, এটা পুরাটা একটা সেন্টেন্স। আমি একটা জিনিস তোমাদের আরও খুবই স্পষ্টভাবে ক্লিয়ার করে দেই, সেটা হচ্ছে মাঝে মধ্যে আমরা এডমিশন টেস্টে বা চাকুরির পরীক্ষায় দেখে থাকি যে এটা কোন সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড। এই কথাটা সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড চেনার জন্য 2 সেকেন্ডের একটা কথায় যথেষ্ট। সেটা কি, আমরা যখন দেখব যে শুধু প্রিন্সিপাল ক্লোজ কোনো সেন্টেন্সের মধ্যে আছে সেই সেন্টেন্সটা হবে সিম্পল সেন্টেন্স। কি বললাম বলো তো? যে ক্লোজে, যে সেন্টেন্সের মধ্যে শুধু প্রিন্সিপাল ক্লোজ থাকবে সেটা হবে সিম্পল সেন্টেন্স। কোন সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। আবার যে ক্লোজের সেন্টেন্সের মধ্যে আমরা দেখব যে সেন্টেন্সের মধ্যে কোঅর্ডিনেট ক্লোজ আছে সেটা হবে কম্পাউন্ড সেন্টেন্স। কোন সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স। আবার দেখো, যে ক্লোজের সামনে বা যে সেন্টেন্সের মধ্যে দেখবো সাবঅর্ডিনেট ক্লোজ আছে সেটাকে কমপ্লেক্স সেন্টেন্স বলবো। তাহলে মজার একটা ট্রিক পাইলাম না? ক্লোজও ফাইন্ড আউট হয়ে গেল, সেন্টেন্সও ফাইন্ড আউট হয়ে গেল। তার মানে যখন আমরা দেখব শুধু প্রিন্সিপাল ক্লোজ আছে সেটা সিম্পল সেন্টেন্স, যখন আমরা দেখব কোঅর্ডিনেট ক্লোজ কোনো সেন্টেন্সে আছে কম্পাউন্ড সেন্টেন্স, যখন দেখব সাবঅর্ডিনেট ক্লোজ কোনো সেন্টেন্সে আছে সেটা কমপ্লেক্স সেন্টেন্স। ফর এক্সাম্পল বলছে ইফ ইউ কল মি আই উইল গো, এই সেন্টেন্সটা একটু লক্ষ্য করি। আমি যদি তোমাদের বলি আই উইল গো, দ্য ক্লোজ আই উইল গো, দেখো তো আই উইল গো এর সামনে কোনো কনজাংশন আছে না, দ্যাটস ওয়াই এটা প্রিন্সিপাল ক্লোজ। এবার দেখো ইউ কল মি, যদি বলা হয় এটা কোন ক্লোজ, দেখো তো এর সামনে একটা কনজাংশন আছে না, আছে কি না? হ্যাঁ আছে। তার মানে এই কনজাংশনগুলো কি এগুলোর মধ্যে আছে? অ্যান্ড, বাট, অর, ইয়েট, স্টিল, আদারওয়াইজ, সো, দেয়ারফর নাই। তার মানে বাকি কনজাংশনগুলোর মধ্যে এটা একটা, তার মানে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। ঠিক আছে? কোন ক্লোজ এটা? সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে যেহেতু এটা সাবঅর্ডিনেট ক্লোজ সেন্টেন্সের মধ্যে উপস্থিত আছে, দ্যাটস ওয়াই যদি বলে এটা কোন সেন্টেন্স, আমরা অনায়াসে বলবো কমপ্লেক্স সেন্টেন্স। কোন সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। এবার আরেকটা উদাহরণে আসি, তোমাদের জন্য আরেকটা উদাহরণ দেই। বলছে ডু অর ডাই, এরপরে বলছে ডাই এখানে কোন ক্লোজ? তাহলে বলো তো এবার কোন ক্লোজ হবে? আমি কি বলছিলাম? অ্যান্ড, বাট, অর, ইয়েট, স্টিল, আদারওয়াইজ, সো, দেয়ারফর এগুলো থাকলে সেটা কোন ক্লোজ হবে? কোন ক্লোজ হবে বলো? কোঅর্ডিনেট ক্লোজ। তাহলে এটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ। তাহলে বলো তো ডু এখানে কোন ক্লোজ? এর সামনে কোনো কনজাংশন আছে না, তাহলে এটা কোন ক্লোজ? প্রিন্সিপাল ক্লোজ। এখন তোমাদের যদি বলা হয় এটা কোন সেন্টেন্স, তাহলে কি বলবা? কোঅর্ডিনেট ক্লোজ আছে কম্পাউন্ড সেন্টেন্স। আশা করি সবাই বুঝে গেছো। যদি কোনো প্রবলেম থেকে থাকে, বুঝতে সমস্যা হয়, তাহলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবা তোমার প্রবলেমটা, ইনশাল্লাহ তার রিপ্লাই পেয়ে যাবা। এরপরে আরেকটা উদাহরণ দেই, রুনা or her friends were present। এখন তোমাদের যদি বলা হয় বলো তো ভাইয়া এটা কোন সেন্টেন্সের মধ্যে পড়বে, তোমরা অনেকে ভাববা এটা কম্পাউন্ড সেন্টেন্স, কারণ মাঝখানে কি আছে? অর আছে। কিন্তু এটা যদি ভাবো তাহলে তোমাদের ভুল হবে। কারণ কি, এখানে পুরাটা মিলে একটা ক্লোজ, সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। পুরাটাই কোন ক্লোজ? প্রিন্সিপাল ক্লোজ। এখন তোমরা বলতে পারো ভাইয়া কেমনে প্রিন্সিপাল হইলো, এর সামনে তো অর আছে। আচ্ছা ভাইয়া দেখো, এখানে পুরা সেন্টেন্সের ভার্ব শুধু আছে ওয়্যার, আর কোনো ভার্ব নাই। তার মানে ফাইনাইট ভার্ব একটা, ক্লোজ হবে একটা। তাহলে এটা মূলত সিম্পল সেন্টেন্স। কোন সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। এখানে কোঅর্ডিনেট ক্লোজ নাই, কারণ আমরা যদি এটাকে একটা ক্লোজ ধরতাম তাহলে এখানে ভার্ব থাকতো, তাহলে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে দুইটা কি থাকবে? ক্লোজ থাকবে। কিন্তু এখানে আছে ক্লোজ একটা, এই জন্য এটা পুরোটা একটা সেন্টেন্স বা ক্লোজ, এর সামনে কোনো কনজাংশন নাই, এই কারণে প্রিন্সিপাল ক্লোজ
শুধু প্রিন্সিপাল ক্লোজ থাকার কারণে এটা সিম্পল সেন্টেন্স। বুঝতে পারছো সবাই? যদি বুঝে থাকো তাহলে আবার আমরা একটু ব্যাকে যাই। আমরা বললাম এই যে সাবঅর্ডিনেট ক্লোজ আছে একে অর্থের দিক থেকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? 3 ভাগে। একটা হচ্ছে নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, আর একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ। দেখো তো সুন্দরভাবে দেখা যাচ্ছে কিনা? দেখা যাচ্ছে তো, তাই না? তাহলে সুন্দরভাবে তোমরা এগুলো স্ক্রিনশট নিতে পারো অথবা পরবর্তীতে সেকেন্ড টাইম যখন দেখবা তখন ক্লাসটা নোট করে রাখতে পারো। তাহলে বললাম সাবঅর্ডিনেট ক্লোজকে আমরা 3 ভাগে ভাগ করি, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বিয়াল। এই যে মজার পার্টে চলে যাচ্ছে যেখান থেকে বারংবার কোশ্চেন এডমিশন টেস্টে এবং চাকুরির পরীক্ষায় এসে থাকে। তো আমরা 100% চাকুরি পরীক্ষায় আনসার করার জন্য এবার মেইন আলোচনায় চলে যাব। দেখো নাউন ক্লোজ নিয়ে প্রথমে কথা বলি। নাউন ক্লোজ, আচ্ছা তোমাদের যদি ক্লোজ বাদ দেও নাউন যদি বলা হইতো তাহলে তোমরা কি বলতা? নাউন কোথায় থাকে? সাবজেক্টের জায়গায়। তাহলে নাউন ক্লোজ বা ফ্রেজ যদি চিনতে চাও সহজ একটা বিষয়, একদম চুটকির মতো বিষয়। সেটা কি? আমরা যখন দেখব যে সেন্টেন্সে ভার্বের পূর্বে কোনো ক্লোজ আছে সেটা কোন ক্লোজ হবে? নাউন ক্লোজ। কার পূর্বে? ভার্বের পূর্বে। আমি কথা না বাড়ায় উদাহরণ দেই। তার মানে ভার্বের পূর্বে কোন জায়গায় থাকবে? সাবজেক্টের জায়গায়। ফর এক্সাম্পল, হোয়াট হি সেড ইজ ফেক। এই যে আমরা সেন্টেন্সটা লিখলাম, হোয়াট হি সেড ইজ ফেক। হোয়াট ইজ সেড এর নিচে আন্ডারলাইন করে যদি বলে এটা কোন ক্লোজ, তাহলে নিঃসন্দেহে বলবা এটা হচ্ছে নাউন ক্লোজ। কেন নাউন ক্লোজ? কারণ এই সেন্টেন্সের ভার্ব হচ্ছে, আমরা ইজটাকে যদি ভার্ব ধরি পুরোটাই ক্লোজ। এটা এখানে ভার্ব খোঁজার দরকার নাই। এই ভার্বের পূর্বে ক্লোজ থাকার কারণে এটা কোন ক্লোজ হয়েছে? নাউন ক্লোজ। আমরা 2 নম্বর ট্রিকটা শিখি। যখন দেখব বি ভার্ব প্লাস ক্লোজ, মানে কি? বি ভার্বের পরে যদি কোনো ক্লোজ থাকে সেটা হবে নাউন ক্লোজ। যেমন এই কোশ্চেনটা আসছিল, দিস ইজ আমরা যদি উত্তরটা বলি, দ্য কোশ্চেন ইজ হাউ হি রেসপন্ডস অথবা হাউ হি উইল রেসপন্ডস। তাহলে এখানে দেখো ইজটা হচ্ছে বি ভার্ব, বি ভার্বের পরে কি আছে? ক্লোজ আছে। দ্যাটস ওয়াই এটা কোন ক্লোজ হইলো? নাউন ক্লোজ। তাহলে নাউন ক্লোজ চেনার কয়টা উপায় পাইলাম? 2টা, ভার্বের পূর্বে, বি ভার্বের পরে। আমরা 3 নম্বর রুলে চলে যাই। বলছে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব, যারা ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব চেনো না তাদের জন্য আমার ফেসবুকে দেখবা যে ভার্ব ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ফাইন্ড আউট করার জন্য একটা ভিডিও আছে আলাদা, সুন্দরভাবে দেখে নিবা এবং ভিডিওটা কেমন হয়েছে সেটাতে একটা কমেন্ট করে আসবা, ঠিক আছে? ট্রানজিটিভ ভার্বের যত প্রবলেম আছে ভাই, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ফাইন্ড আউট করতে কোনোদিনই সমস্যা হবে না। তাহলে মেইন কথায় আসি, ট্রানজিটিভ ভার্বের পর যদি কোনো ক্লোজ থাকে সেই ক্লোজটাকে আমরা কোন ক্লোজ বলবো বলো? নাউন ক্লোজ। ফর এক্সাম্পল দেখো, I know where he lives। তাহলে আমি জানি কোথায় সে বাস করে। এই where he lives এর নিচে আন্ডারলাইন করে বলছে দ্য ক্লোজ ইজ। তাহলে এখানে দেখো নো ভার্বটার পরে আছে, যেহেতু বুঝতে হবে এই নোটা কোন ভার্ব। আমরা ভার্বটা ট্রানজিটিভ কি ইনট্রানজিটিভ কোশ্চেন করি যদি ভার্বকে কি বা কাকে দ্বারা, যদি উত্তর পাই সেটা হবে ট্রানজিটিভ ভার্ব, এরপরে যে ক্লোজ থাকবে সেটা হবে নাউন ক্লোজ। তাহলে কি জানি কোথায় সে বাস করে, উত্তর পাইছি কিনা, তার মানে এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এরপরে ক্লোজ আছে, দ্যাটস ওয়াই এটা কোন ক্লোজ? নাউন ক্লোজ। আশা করি সবাই বুঝে গেছি। 4 নম্বরে আসি। আমরা যখন দেখব প্রিপজিশন প্লাস ক্লোজ,
তাহলে প্রিপজিশনের পর যখন আমরা দেখব ক্লোজ আছে সেটা কোন ক্লোজ হবে? নাউন ক্লোজ। আচ্ছা কাঁচা বাংলায় দেখো ভাই, প্রিপজিশনের পরে যদি কোনো ওয়ার্ড থাকে সেটা নাউন হয়, তাহলে যে ফ্রেজ থাকবে নাউন ফ্রেজ, যে ক্লোজ থাকবে কোন ক্লোজ? নাউন ক্লোজ। তাহলে ফর এক্সাম্পল দেখো, আই অ্যাম শিওর অফ হু ইউ আর। তাহলে দেখো ভিডিও কেমন হচ্ছে, ক্লাস কেমন হচ্ছে, অবশ্যই গঠনমূলক সমালোচনা করে যাবা কমেন্ট সেকশনে, ঠিক আছে? খারাপ হলেও বলে যাবেন, ভালো হলেও বলে যাবেন, কেমন? দেখি তাহলে অফ কি? প্রিপজিশন, এরপরে ক্লোজ আছে, দ্যাটস ওয়াই এটা কোন ক্লোজ? নাউন ক্লোজ। তাহলে আমরা কয়টা নিয়ম পাইলাম? 4টা। লাস্ট ওয়ান 5 নম্বর নিয়ম, কমা প্লাস ক্লোজ প্লাস কমা। তোমরা বলতে পারো এটা আবার কেমন কথা? একদম সহজ কথা, দুই দিকে যখন কোনো ক্লোজের উভয় দিকে যখন কমা থাকবে সেটাকে আমরা কোন ক্লোজ বলবো? নাউন ক্লোজ। যেমন হিজ ব্রাদার, হিজ ব্রাদার হু লিভস ইন লন্ডন came yesterday। তাহলে এই সেন্টেন্সের মধ্যে এখানে আন্ডারলাইন করে বলছে দ্য ক্লোজেস। দেখো তো এই ক্লোজের উভয় দিকে কমা আছে না, দ্যাটস ওয়াই এটা কোন ক্লোজ হবে? নাউন ক্লোজ। তাহলে আমি নাউন ক্লোজ চেনার উপায়গুলো আরেকবার বলি। ভার্বের পূর্বে, বি ভার্বের পরে, ট্রানজিটিভ ভার্বের পরে, প্রিপজিশনের পরে, উভয় দিকে কমা। তাহলে শর্টকাটে যদি বলি, ট্রানজিটিভ ভার্ব, বি ভার্ব, প্রিপজিশনের পরে, ভার্বের পূর্বে, উভয় দিকে কমা থাকলে কোন ক্লোজ হবে? নাউন ক্লোজ। আমরা যখন এক্সাম্পলগুলো আরো দেখব তাহলে ওই প্রবলেমগুলো আর থাকবে না। এবার নাউন ক্লোজ হয়ে যাওয়ার পরে আসা যাক অ্যাডজেক্টিভ ক্লোজে। তাহলে অ্যাডজেক্টিভ ক্লোজের ক্ষেত্রে আমরা একটু দেখে নেই অ্যাডজেক্টিভ ক্লোজটা আমরা কাকে বলতেছি, কোথায় বসতেছে। পার্টস অফ স্পিচ হিসেবে অ্যাডজেক্টিভ কি করে? নাউন প্রোনাউনের দোষ গুণ বোঝায়। অ্যাডজেক্টিভ ক্লোজটাও ঠিক একই কাজ করবে। তাহলে আমি যদি তোমাদের বলি অ্যাডজেক্টিভ ক্লোজ চেনার উপায়, নাউন প্লাস ক্লোজ। দেখো নাউনের পরে যে ক্লোজটা থেকে ওই নাউনের দোষ বা গুণ বোঝাবে, আমরা সেই ক্লোজটাকেই কোন ক্লোজ বলবো? অ্যাডজেক্টিভ ক্লোজ। কি বললাম? কোথায় থাকবে? নাউনের পরে থেকে কি করবে? ওই নাউনের দোষ বা গুণ বুঝাবে, সেটাকে আমরা কোন ক্লোজ বলবো? অ্যাডজেক্টিভ ক্লোজ। ফর এক্সাম্পল দেখো, এটা 37তম বিসিএসে আসছিল, দিস ইজ দ্য বুক। ঢাকা ভার্সিটিতেও আসছিল, রাজশাহী ভার্সিটিতেও আসছিল কোশ্চেনটা, দিস ইজ দ্য বুক আই লস্ট। আই লস্ট, এখানে আই লস্ট এর নিচে আন্ডারলাইন করে বলছে দ্য ক্লোজেস। দেখো তো বুকটা কি নাউন না? কোন বইটা? যেটা আমি হারাইছিলাম। এই যে বুক নাউনের পরে আই লস্ট বসছে, এই আই লস্টটা বোঝাচ্ছে কাকে? এই বুকের সম্পর্কে তথ্য দিচ্ছে, দ্যাটস ওয়াই এটা কোন ক্লোজ? অ্যাডজেক্টিভ ক্লোজ। তাহলে অ্যাডজেক্টিভ ক্লোজ চেনার একটাই ওয়ে, নাউনের পরে থাকবে, ওই নাউন সম্পর্কে কথা বলবে। এবার আসি অ্যাডভার্বিয়াল ক্লোজে। তাহলে অ্যাডভার্বিয়াল ক্লোজ আমরা কাকে বলবো? সহজ কথা, ইনট্রানজিটিভ ভার্ব। কি বললাম এবার? ইনট্রানজিটিভ ভার্ব প্লাস ক্লোজ, অথবা ভার্বকে কখন, কোথায়, কেন, কিভাবে দ্বারা প্রশ্ন করলে যে ক্লোজ পাওয়া যায়। তাহলে আমরা যখন ভার্বকে কখন, কোথায়, কেন, কিভাবে দ্বারা প্রশ্ন করব, যে উত্তরটা পাবো সেটাকে আমরা কোন ক্লোজ বলবো?
অ্যাডভার্বিয়াল ক্লোজ। একদম সহজ কথা না? তাহলে আমরা যদি বলি ইনট্রানজিটিভ ভার্বের পরেও থাকতে পারে, অন্য জায়গায়ও থাকতে পারে। আমরা কোশ্চেন করব ভার্বকে, কখন, কোথায়, কেন, কিভাবে দ্বারা। আচ্ছা, এগুলো দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায় না ভাই? তাহলে যে ফ্রেজটা পাবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আবার যে ক্লোজটা পাবা অ্যাডভার্বিয়াল ক্লোজ। বুঝতে পারছো? এবার এক্সাম্পলে আসি। বলছে হি ওয়াজ অ্যাবসেন্ট বিকজ হি ওয়াজ ইল। তাহলে এখানে দেখো, বিকজ হি ওয়াজ ইল এর নিচে আন্ডারলাইন করে বলছে দ্য ক্লোজেস। তাহলে সে অনুপস্থিত ছিল। কেন অনুপস্থিত ছিল? কেন অনুপস্থিত ছিল? কারণ সে অসুস্থ। এই যে কেন দ্বারা প্রশ্ন করে উত্তর পাইছি, দ্যাটস ওয়াই এটা কোন ক্লোজ হবে? অ্যাডভার্বিয়াল ক্লোজ। আমরা আরেকটা উদাহরণ দিতে পারি। বলছে হি ওয়েন্ট হোয়ার হি লিভস। তাহলে হি ওয়েন্ট হোয়ার হি লিভস। তাহলে এখানে দেখো তো, ওয়েন্টটা কি ভার্ব না? এখন আমরা হোয়ার হি লিভস, তোমাদের যদি মনে থাকে তাহলে বলতে পারবা, এই যে হোয়ার হি লিভস এটা ছিল নাউন ক্লোজ, কিন্তু আমরা সেম এক্সাম্পলটা দিলাম যে হি ওয়েন্ট হোয়ার হি লিভস, এটাকে আমরা এখানে অ্যাডভার্বিয়াল ক্লোজ কেন বলতেছি? এটাই কারণ যে আমরা কোনো কিছু মুখস্থ করে ফাইন্ড আউট করতে পারবো না। কোশ্চেন সলভ করতে গেলে আমাদের একুরেট জিনিসটা জানতে হবে, ট্রিকটা শিখতে হবে, তাই কি না? তাহলে দেখো, এখানে ভার্ব এর তারতম্যের কারণে ক্লোজটাতে তারতম্য ঘটেছে। এখানে দেখো, এই যে ভার্বটা আছে ওয়েন ভার্ব, এই ভার্বটা ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ এর উপর ডিপেন্ড করে চুজ করতে হবে এটা আসলে কোন ক্লোজের মধ্যে পড়তেছে। তাহলে আমি যদি কি গেল, কাকে গেল দ্বারা উত্তর কোশ্চেন করি, উত্তর পাবো না। তার মানে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে ট্রানজিটিভ ভার্ব পাওয়া যায়? তাহলে যেহেতু পাচ্ছি না, তাহলে কোথায় গেল? দেখো, আমরা কোথায় দ্বারা প্রশ্ন করলাম, উত্তর পাইলাম হোয়ার হি লিভস। দ্যাটস ওয়াই এটা কোন ক্লোজ? অ্যাডভার্বিয়াল ক্লোজ। তাহলে আশা করি ক্লোজ সম্পর্কে আমরা যখন পরের ক্লাসে ক্লোজের বিভিন্ন ইউনিভার্সিটি এবং চাকরি পরীক্ষায় আসছিল এমন কোশ্চেনগুলো সলভ করতে যাব, এই ক্লাসটা একবার এ টু জেড দেখে নিয়ে কোশ্চেন সলভের ক্লাসে যাবা। আশা করি যতগুলা কোশ্চেন সলভ করব প্রত্যেকটা এ টু জেড বুঝতে পারবো। ঠিক আছে? পরের ক্লাসে দেখা হবে ক্লোজের বিভিন্ন কোশ্চেন নিয়ে, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেগুলো আসছিল সেগুলোতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।